আসসালামু আলাইকুম। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 6 তিনটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব। তো টপিকগুলো হচ্ছে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি এবং শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়, যেটি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা শুরুতেই 1 নম্বর টপিকে আসি, সংযুতি। সংযুতি বলতে আমাদের এই টার্ম থেকে আমরা অনেকটা যুক্ত অথবা সংযুক্ত এই কথার মিল পাই। তো সংযুতির সংজ্ঞা আমাদের কি হবে? কোনো যৌগে 100 গ্রাম এর মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। অর্থাৎ আমার কাছে যদি একটি যৌগ থাকে, তার প্রতি 100 গ্রামে আমার একটি মৌল কত গ্রাম উপস্থিত, তাকেই ওই যৌগের শতকরা সংযুতি বলবে। আমরা যদি এখানে একটা উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, যদি ধরি আমরা 100 গ্রাম পানিতে বা H2O তে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি কত হবে? হাইড্রোজেন ও অক্সিজেনের সংযুতি কত? আমরা এখন সংজ্ঞা অনুযায়ী ম্যাথটি করার চেষ্টা করলে দেখব যে 100 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি কত। অর্থাৎ আমার প্রথমে বের করতে হবে হাইড্রোজেনের আণবিক ভর, অর্থাৎ প্রথমে আমাদের বের করতে হবে পানির আণবিক ভর। অর্থাৎ এখানে আমরা উত্তর লিখি, আমরা জানি H2O এর আণবিক ভর 18 গ্রাম আণবিক ভর। অর্থাৎ হাইড্রোজেনের 1 এবং 2টি হাইড্রোজেনের 2 যোগ অক্সিজেন 16, টোটাল আমাদের 18 গ্রাম ভর। এখানে 18 গ্রাম H2O তে আমাদের হাইড্রোজেন আছে 2 গ্রাম। যেহেতু আমাদের H2O তে হাইড্রোজেন 2টি এবং একটি হাইড্রোজেন অণুর ভর 1 গ্রাম, একটি হাইড্রোজেন অণুর আণবিক ভর 1 গ্রাম, তার মানে আমাদের 18 গ্রাম H2O তে 2 গ্রাম হাইড্রোজেন আছে। সুতরাং আমরা এটা এখন 100 গ্রামে হাইড্রোজেন অণু কত গ্রাম আছে সেটি বের করব। তো আমরা এখানে সিম্পল ঐকিক নিয়মে করলে আমরা পেয়ে যাব, এখানে হাইড্রোজেন অণু আছে আমাদের, এখানে আমাদের হাইড্রোজেন অণু হবে 2/18 × 100 গ্রাম, অর্থাৎ 11.11 গ্রাম হাইড্রোজেন অণু আছে আমাদের প্রতি 100 গ্রাম পানির মধ্যে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে 11.11%। এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি। এখন যদি আমরা অক্সিজেনের বের করতে চাই প্রতি 100 গ্রাম পানিতে, তাহলে আমাদের সেম প্রসেসে আগালেও হবে। তো আমরা সেম প্রসেসে করা একটু ট্রাই করে দেখি, যে আমাদের 18 গ্রাম পানিতে বা H2O তে অক্সিজেন কত গ্রাম আছে? এখানে অক্সিজেন আছে 16 গ্রাম। একটি অক্সিজেন অণু আছে যেহেতু, এবং একটি অক্সিজেন অণুর আণবিক ভর 16, তো এখানে অক্সিজেন আছে 16 গ্রাম এখানে অক্সিজেন হবে। সুতরাং আমাদের 100 গ্রামে H2O তে অক্সিজেন আছে 16/18। এখানে আমরা ঐকিক নিয়মে করি, তো এখানে আমরা পাবো আমাদের 16/18 × 100, অর্থাৎ 88.88 গ্রাম। অর্থাৎ এখানে আমাদের H2O তে হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে 11.1111%। যেহেতু আমরা শতকরা সংযুতিকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে পার্সেন্ট দিয়ে লিখবো, এবং অক্সিজেন হবে 88.88%। অর্থাৎ আমাদের এখানে যদি ম্যাথটির বেসিক বলি আমরা একবার, তো আমাদের মূলত শতকরা সংযুতি বলতে বের করতে হবে একটি যৌগে আমাদের প্রতি 100 গ্রামে একটি মৌল কি পরিমাণ বা কত গ্রাম উপস্থিত রয়েছে, সেটি হবে আমাদের শতকরা সংযুতি। কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি বের করার আমাদের একটি সুন্দর সূত্র আছে, সেটি হচ্ছে, এখানে তোমরা দেখতে পারতেছো যে মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100% করার জন্য। তো এই সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু এই সূত্র আমাদের আসে মূলত সংজ্ঞা থেকে। আমি তোমাদেরকে এই সূত্রটির ডেরিভেশন দেখাতে চাচ্ছি, কেননা তাতে তোমাদের বেসিক আরও ক্লিয়ার হবে আশা করা যায়। তো চলো আমরা একটু দেখার ট্রাই করি এই সূত্রটা আসলে কীভাবে আসলো। খুবই কম সময়ের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা আগের ম্যাথ উদাহরণ হিসেবে নিতে পারি। আমাদের ছিল H2O, আমরা আগের ম্যাথ উদাহরণ হিসেবে নিলাম। তো আমাদের H2O তে আমাদের হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর শতকরা সংযুতি আমরা বের করেছিলাম। তো আমরা প্রথমে কি করেছিলাম, আমরা সর্বপ্রথম যে যৌগ দেওয়া থাকে তার আণবিক ভর বের করব। অর্থাৎ এখানে আমাদের ছিল পানির আণবিক ভর 18 গ্রাম বা 18, এবং এই 18 গ্রাম পানিতে আমাদের কি পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে, বা 18 গ্রামের মধ্যে কত অংশ হাইড্রোজেন ও অক্সিজেন রয়েছে এটা বের করব। দেন আমরা সেটাকে শতকরা বের করব, এবং এভাবে করে এই সূত্রের মাধ্যমে আমাদের সেম প্রসেসটি একদম সরাসরি বের হয়। তো আমরা একটু হালকা দেখার চেষ্টা করি আমরা আগের ম্যাথে কী করেছিলাম। আমরা প্রথমে আণবিক ভর বের করেছিলাম যে 18 গ্রাম H2O তে, আচ্ছা আমরা অক্সিজেন যে কোনো একটা বের করি তাহলে সূত্রটা আমরা বুঝতে পারবো। 18 গ্রাম H2O তে আমাদের
অক্সিজেন ছিল কয় গ্রাম ছিল? 16 গ্রাম, অর্থাৎ একটি। 18 গ্রামে আমাদের একটি যেহেতু অক্সিজেন পরমাণু ছিল, তাই আমাদের একটি অক্সিজেন পরমাণুর ভর কত ছিল? 16 গ্রাম। তো আমরা যদি এখানে 16 ইন্টু 1 করি, যদিও 16 অ্যান্সার আসবে, তবে এখানে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণ দিতে হবে, যেহেতু যদি এখানে অক্সিজেন 2টি থাকতো তাহলে এখানে 2 হতো, 3টি থাকলে 3 হতো। 18 গ্রাম পানিতে অক্সিজেনের ভর যা থাকতো সেটা আমরা বের করেছিলাম। তো এখান থেকে আমরা বের করেছিলাম যে তাহলে 1 গ্রাম H2O-তে আমাদের অক্সিজেন কতটুকু ছিল? এত। এবং এর পরবর্তীতে আমরা এটা শর্করা বের করেছিলাম যে 100 গ্রাম H2O-তে আমাদের অক্সিজেনের পরিমাণ আচ্ছা, এখানে 18 ভাগ হবে, তো 16 ইন্টু 1 ডিভাইডেড বাই 18, এবং লাস্টলি আমরা পার্সেন্টেজ বের করার জন্য এখানে 100 গুণ করে এটাকে শতকরা করেছিলাম। তো দেখো এখানে যদি আমি সূত্রটির আর কি প্রমাণ দেখানো ট্রাই করতেছিলাম, তো এখানে যদি আমরা দেখি একটু, এখানে আমরা কি করেছি, আমাদের প্রশ্ন ছিল যে অক্সিজেনের শতকরা সংযুতি, অর্থাৎ H2O মৌলে অক্সিজেনের শতকরা সংযুতি বের করা। তো H2O মৌলে আমাদের প্রথমে আমরা করেছি শতকরা সংযুতি বের করার ক্ষেত্রে ঐকিক নিয়মে আমরা প্রথমে অক্সিজেনের অর্থাৎ মৌলের পারমাণবিক ভর গুণ করেছি, দেন আমরা পরমাণুর যে সংখ্যাটি নিয়েছি, আর নিচে নিয়েছি আমরা হচ্ছে যৌগের আণবিক ভর, অর্থাৎ এখানে তোমরা এখন সূত্রের সাথে এটা রিলেট করতে পারবা। তো আমাদের মূলত সূত্র, যে কোনো সূত্রই আসে আমাদের সংখ্যা থেকে, তো আমরা একটু দেখে দেখে পাওয়ার ট্রাই করবো এবং সূত্র অবশ্যই মুখস্থ রাখবো। আমরা শতকরা সংযুতি বের করার বইয়ের একটি ম্যাথ করব সূত্র দিয়ে, এবং এই ম্যাথটি করলে আশা করা যায় যে তোমরা শতকরা সংযুতি বের করার যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবে। তো এখানে আমাদের বলছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে। তো আমাদের সর্বপ্রথম করতে হবে, যেহেতু আমাদের কোনো যৌগের প্রতি 100 গ্রামের সংখ্যায় ছিল, প্রতি 100 গ্রামে কত পরিমাণ মৌল আছে সেটা বের করতে হয়। তার মানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো যৌগের আণবিক ভর বের করা। তো এখানে আমরা যদি অ্যালুমিনিয়াম সালফেট যৌগের আণবিক ভর বের করি, এখানে আমাদের হবে অ্যালুমিনিয়াম 2টি আছে, এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর, অ্যালুমিনিয়াম পরমাণুর পারমাণবিক ভর আমরা সবাই জানি 27, ইন্টু যেহেতু 2টি আছে তার মানে 2 ইন্টু 2 প্লাস, এখানে আমরা দুইভাবে করা যায়, তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এইভাবে করি। সালফার এখানে আছে, আমাদের সালফারের পারমাণবিক ভর আমরা জানি 32, প্লাস অক্সিজেনের 60 ইন্টু 4টি অক্সিজেনের জন্য 4 ইন্টু 3, যেহেতু এই সম্পূর্ণটির সাথে 3টি সালফেট অণু, যেহেতু এখানে সালফেট মূলক 3টি আছে, তাই এখানে সম্পূর্ণ সালফেট মূলকের ভরের সাথে 3 গুণ। তো এখানে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের পারমাণবিক ভর আসবে 27 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 ইকুয়াল টু 342। এখন আমরা অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি বের করব। তো এখানে আমাদের সর্বপ্রথম অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি, অর্থাৎ শুধু সংযুতি লিখি, সংযুতি ইকুয়াল টু, আমাদের উপরে কি হবে, উপরে হবে অ্যালুমিনিয়াম মৌলের পারমাণবিক ভর। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর ছিল 27 ইন্টু অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ আমার টোটাল অ্যালুমিনিয়ামের কত ভর, অর্থাৎ আমার টোটাল কত গ্রাম অ্যালুমিনিয়াম আছে সেটি আমরা বের করব, ডিভাইডেড বাই আমাদের হবে এখানে আণবিক ভর ইন্টু 100%। এখানে আমাদের আসবে 27 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 100%, অর্থাৎ 15.78%। একইভাবে আমরা সালফারের শতকরা সংযুতি বের করব। উপরে হবে আমাদের সালফার মৌলের পারমাণবিক ভর, যা হচ্ছে 32 ইন্টু পরমাণুর সংখ্যা। সালফার এখানে সালফার অবশ্যই 3টি আছে, যেহেতু 3টি সালফেট মূলক এবং এখানে একটি, তো এখানে 3টি সালফার আছে, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। তো এখানে আমাদের আসে 28.07% প্রায়। এবং সবশেষ এখানে অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন মৌলের সংখ্যা, এখানে আমাদের প্রথমে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যা হচ্ছে 60 ইন্টু অক্সিজেন মৌলের সংখ্যা। এখানে 3টি সালফেট মূলকে 4টি অক্সিজেন আছে এবং সালফেট মূলক আছে 3টি, অর্থাৎ এখানে আমাদের টোটাল অক্সিজেন মূলক কয়টি আছে? 12টি, অথবা তোমরা এইভাবে লিখতে পারো 4 ইন্টু 3 ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে আমাদের আসে টোটাল 56.14%। অর্থাৎ এই ছিল আমাদের শতকরা সংযুতি বের করার ম্যাথ। এখন আমরা দেখব শতকরা সংযুতি এবং স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক। তো আমাদের প্রথমে জানতে হবে স্থূল সংকেত কাকে বলে। তো স্থূল সংকেতের সঙ্গে আমরা এভাবে দিতে পারি বা এভাবে দিই যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসাবে দেখি,
আমরা উদাহরণ হিসেবে সহজ উদাহরণ নিতে পারি পার অক্সাইড H2O2। পার অক্সাইড এর স্থূল সংকেত কি হবে? পার অক্সাইডের স্থূল সংকেত বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এর পরমাণুগুলোর সংখ্যার যে অনুপাতটা, এখানে 2টি হাইড্রোজেন এবং 2টি অক্সিজেন পরমাণু রয়েছে, অর্থাৎ 2:2 অনুপাতে রয়েছে। তো আমরা অনুপাত জানি যে একই সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে এটাকে ছোট করে লিখতে পারি 1:1। তো আমাদের পার অক্সাইডের স্থূল সংকেত আমরা এইভাবে লিখতে পারি HO। এবং আমরা আরেকটি যদি উদাহরণ দেই, আমাদের মিথানোইক অ্যাসিড উদাহরণ হিসেবে নেওয়া যায় CH3COOH। মিথানোইক অ্যাসিড একটি জীবাশ্ম। এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কার্বন 2টি, হাইড্রোজেন 4টি এবং অক্সিজেন 2টি। তো C2H4O2 এটার স্থূল সংকেত আমরা কীভাবে লিখব? এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, অর্থাৎ এই পরমাণুতে এই অণুতে কার্বন 2টি আছে, হাইড্রোজেন 4টি আছে এবং অক্সিজেন 2টি আছে। তো এই আণবিক সংকেতকে আমরা স্থূল সংকেত হিসাবে লেখার সময় অবশ্যই যে পরমাণুগুলো রয়েছে তার অনুপাতগুলো লিখলে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। তো আমরা এখানে এই অনুপাতকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1:2:1। আমরা সকলেই জানি যে অনুপাত হিসাবে থাকলে সেগুলোকে একই সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে তার কোনো ফলাফল চেঞ্জ হয় না। তো এটার আমরা যদি ডাইরেক্ট স্থূল সংকেত লিখি তাহলে আমাদের হবে কার্বন C1H2 এবং O। এটি হচ্ছে আমাদের মিথানোইক অ্যাসিডের স্থূল সংকেত। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়ে কিছু ধাপ রয়েছে। তো আমরা ম্যাথের মাধ্যমে সেগুলো করব, তাহলে আমাদের একই সাথে ম্যাথ করা হবে এবং ধাপগুলো শেখা হবে, এবং আমরা যাতে পরীক্ষায় আসলেও যাতে পারি সেভাবে আমরা শেখার চেষ্টা করব। আমরা এখন উদাহরণ হিসেবে বেশিরভাগ বইয়ের ম্যাথগুলোই করব, এবং আমাদের অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন আমরা সৃজনশীলগুলো বা বোর্ড প্রশ্নগুলো সলভ করা শুরু করব। কোনো যৌগের শতকরা সংযুতিতে হাইড্রোজেন আছে, সালফার দেওয়া আছে এত % এবং অক্সিজেন এত %। এগুলো হচ্ছে কোনো যৌগের শতকরা, এই মৌলগুলোর শতকরা সংযুতি, এবং এর স্থূল সংকেত আমাদের বের করতে হবে। এখন ম্যাথটি আমরা ধাপে ধাপে করব। তো আমাদের শুরুতে শতকরা যে সংযুতি দেওয়া আছে সেগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের সর্বপ্রথমে মৌলগুলো শতকরা সংযুতি দেখতে হবে। তো এখানে আমাদের শতকরা সংযুতি হাইড্রোজেনের দেওয়া নেই, সালফারের দেওয়া আছে এবং অক্সিজেনের দেওয়া আছে। আচ্ছা, যে কোনো যৌগের শতকরা সংযুতি অবশ্যই আমাদের 100% হবে, কারণ একটি যৌগের সর্বোচ্চ তো 100%, 100 গ্রামের মধ্যে আমরা পড়েছিলাম যে 100 গ্রামে কত গ্রাম করে পরমাণু আছে বা কত % করে পরমাণু আছে। তো এখানে আমাদের সালফার এবং অক্সিজেনের দেওয়া আছে, হাইড্রোজেনের দেওয়া নেই। তো আমরা এখানে হাইড্রোজেনেরটা শুরুতে বের করে নেব, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত। তো আমরা এটা কীভাবে করব? প্রথমে হাইড্রোজেনের শতকরা সংযুতি, আমরা জানি একটি মৌলের টোটাল শতকরা সংযুতি কত? 100%, টোটালি 100% থাকে। তো 100% থেকে যদি আমরা বাকি দুটি মৌল বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হাইড্রোজেনের শতকরা সংযুতি কত % ছিল, এত %। অর্থাৎ এখানে আমাদের বিয়োগফল আসে 2.04%। অর্থাৎ আমাদের মৌলটিতে, আমাদের ওই যৌগে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের পরিমাণ ছিল এত %। এখন আমাদের স্থূল সংকেত বের করার জন্য আমরা ম্যাথটি করা শুরু করব। তো আমাদের এটা আমরা ধাপে ধাপে করব। সর্বপ্রথম ধাপে আমাদের মৌলের যে শতকরা সংযুতি দেওয়া আছে তাদেরকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো এখানে তোমরা এইভাবে লিখে নিবা পরীক্ষার হলে যে শতকরা সংযুতিকে বা শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। এখানে আমাদের হবে হাইড্রোজেনের, এখানে আমাদের যেহেতু নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তো হাইড্রোজেনে আমরা শুরুতে করব। হাইড্রোজেন আমাদের শুধু এত % ডিভাইডেড বাই হাইড্রোজেন পারমাণবিক ভর 1, অর্থাৎ এখানে 0. এতই থেকে যাবে। এবং সালফারের ক্ষেত্রে 32.65 ডিভাইডেড বাই 32, এখানে আমাদের আসে 1.02। এবং অক্সিজেনের 65.3 ডিভাইডেড বাই, এখানে নিজ নিজ পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো এখানে আমাদের আছে 4.04। এটা আমাদের স্থূল সংকেত বের করার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট ছিল বা ক্ষুদ্রতম ছিল সেই সংখ্যা দিয়ে ভাগফল সমূহকে আবার ভাগ করতে হবে। তো আমরা এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে পেয়েছিলাম, হাইড্রোজেনের ভাগফল ছিল 2.04, এবং আমাদের সবচেয়ে ছোট সংখ্যা ছিল 1.02। এটা দিয়ে আমরা সকল মৌলসমূহের যে ভাগফল ছিল সেটাকে ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যার ভাগফলগুলোকে আবারও ভাগ করতে হবে। এখানে আমাদের অ্যান্সার আসে এখানে 2, 1 এবং এখানে 4।
এখন আমাদের যে মৌল দিয়েছিল শুরুতে প্রশ্নে, তার স্থূল সংকেত কী হবে? তার স্থূল সংকেত আমাদের হাইড্রোজেন, যেহেতু এখানে 2 আসছে, এখানে যদি পূর্ণ সংখ্যা না আসে তবে এখানে পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য যা দ্বারা গুণ করা প্রয়োজন সেই সংখ্যা দিয়ে তিনটা সংখ্যাকেই গুণ করব। অর্থাৎ কোনো একটি সংখ্যা অপূর্ণ আসলে বা দশমিক আকারে আসলে তাকে পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে তিনটা সংখ্যাকেই গুণ করব। তো এখানে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা আসছে, আমাদের সেই কাজ করতে হবে না, আমরা এখানে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। এখানে হাইড্রোজেনের নিচে হবে 2, সালফার হবে 1 এবং অক্সিজেনের নিচে হবে 4। অর্থাৎ আমাদের মৌলটির স্থূল সংকেত হবে H2SO4, অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো এটা সালফিউরিক অ্যাসিড। আমরা এখন ক্লাসের সবথেকে শেষ এবং সবথেকে ইম্পর্টেন্ট ধাপে চলে এসেছি, শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়ের ম্যাথগুলো, যেগুলো আমাদের পরীক্ষা হলে বারবারই আসে। তো আমরা সর্বপ্রথম শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা শতকরা সংযুতি থেকে যে কোনো যৌগ, যে যৌগ দেওয়া থাকবে ওই যৌগের আমরা স্থূল সংকেত নির্ণয় করব এবং পরবর্তীতে স্থূল সংকেত থেকে আমরা ওই যৌগের আণবিক সংকেত নির্ণয় করব। তো এখানে আমাদের তার আগে একটু জেনে নিতে হবে যে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো আমি সেটা যদি লিখি, আণবিক সংকেত ইকুয়াল টু, আমি এটা বোঝাবো, অসুবিধা নেই, স্থূল সংকেত ইনটু এন। আচ্ছা, তোমরা এই ক্লাসের মধ্যে আমি যখন স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, অর্থাৎ স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতেছিলাম, আমরা যদি আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করার সময় অনুপাতগুলোকে সেম সংখ্যা দ্বারা ভাগ করে থাকি, তাহলে আমাদের যখন আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করব, অর্থাৎ এটা স্থূল সংকেতের যে ইয়াটা ছিল, অনুপাত ছিল, সেখান থেকে যখন আণবিক সংকেত নির্ণয় করব তখন অবশ্যই আমাদের সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন আমরা এই কী সংখ্যা দ্বারা গুণ করবো এটা আমরা দেখব, চলো। আচ্ছা, এখানে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়। আচ্ছা, এখানে আমি লিখেছিলাম আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু এন। এই এনটাকে আমাদের বইয়ে, আমি এটা কেটে দিচ্ছি, এই এনটাকে আমাদের বইয়ে এখানে ছোট এন আকারে লেখা আছে, কিন্তু আসলে এটা গুণই বোঝায়। এখানে ছোট করে লেখার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা এখানে স্থূল সংকেতে বিভিন্ন পরমাণুর সাংকেতিক চিহ্ন থাকে এবং নিচে সংখ্যাগুলো থাকে, তো আমরা এই সংখ্যাগুলোকে এন দ্বারা গুণ করি। আচ্ছা, তাহলে আমাদের দেখতে পারছি যে আমরা যদি কোনো সংখ্যা আণবিক সংকেত বের করতে চাই, তাহলে সর্বপ্রথম, আচ্ছা, আমরা কোনো যৌগের আণবিক সংকেত বের করতে হলে সর্বপ্রথম ওই যৌগের স্থূল সংকেত নির্ণয় করি, তারপর ওই স্থূল সংকেতকে একটি সংখ্যা এন দ্বারা গুণ করি। এই এন হচ্ছে, এই এনের পরিচয় হচ্ছে আমাদের এই, আচ্ছা আমি লিখে দিই, এন ইকুয়াল টু আণবিক ভর, আণবিক সংকেতের ভর, বা এভাবে লিখতে পারো যে আণবিক সংকেতের ভর বা আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এখানে শুধু লেফট সাইড রাইট সাইড, এখানে শুধু এটা লেফট সাইডে নিয়েছি এবং এটাকে ভাগ আকারে লিখেছি, এক্সট্রা কিছু করা হয়নি। তো এখানে আণবিক ভর এবং স্থূল সংকেতের যে ভর, তার যে অনুপাত সেটাই হচ্ছে এই এন। অর্থাৎ আমরা এভাবে এটা বলতে পারি যে স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর এন গুণ বেশি হলে তাহলে আমরা হচ্ছে এটা লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা এটাও একটা ম্যাথের মাধ্যমে করব এবং ম্যাথের মাধ্যমে আমরা এটার বেসিক সহ ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমি আবারও বইয়ের ম্যাথই নিব, কারণ আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিস করব তখন সৃজনশীল এবং বিভিন্ন গাইডের ম্যাথ বা হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলের ম্যাথ, ওইগুলো তখন করতে পারবো আমরা। আচ্ছা, আমি যদি বইয়ের একটি প্রশ্ন নেই, যে আমাদের ধরো কোনো যৌগে কার্বন দেওয়া আছে 92.31% এবং হাইড্রোজেন দেওয়া আছে 7.69% এবং অন্য কোনো মৌল দেওয়া নেই, এবং এখানে বলে দেওয়া আছে যে ওই যৌগের আণবিক ভর ইকুয়াল টু 78। এখন আমাদের যৌগটির আণবিক সংকেত বের করো। আণবিক সংকেত কি হবে? আচ্ছা, আমরা একদম শুরুর প্রসেস থেকে এখন আবার আসতে হবে। এখানে তোমরা সর্বপ্রথম আণবিক সংকেত বের করতে হলে সর্বপ্রথম স্থূল সংকেত বের করবে। স্থূল সংকেত আমরা মাত্রই দেখে আসলাম, স্থূল সংকেত বের করার জন্য আমাদের সর্বপ্রথম দুই তিনটি ধাপ রয়েছে। তো প্রথমে আমাদের করতে হয়েছিল যে মৌলসমূহকে তাদের পারমাণবিক নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমি সংক্ষেপে লিখি, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। অর্থাৎ এখানে কার্বনের 92.31%কে কার্বনের ভর দ্বারা ভাগ এবং হাইড্রোজেনের এত পার্সেন্টকে তার নিজস্ব ভর দ্বারা ভাগ। এর পরবর্তী ধাপ আমাদের ছিল যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটি থাকে সেটি দ্বারা ভাগফলগুলোকে ভাগ করতে হবে।
এখানে আমাদের আণবিক সংকেত নির্ণয় করার প্রথম ধাপ শেষ। এর পরবর্তী ধাপ ছিল ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আরেকবার ভাগ করতে হবে। তো চলো আমরা তাই করি এখন। যেহেতু এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল 7.69, তো আমরা ওইটা দিয়েই ভাগফলগুলোকে আবার ভাগ করবো। অর্থাৎ এখানে কার্বনের ক্ষেত্রে 7.969 ডিভাইডেড বাই 7.69 ইকুয়াল টু 1, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সেম 7.69 ডিভাইডেড বাই 7.69 ইকুয়াল টু 1। এখন আমাদের যে মানগুলো, এইগুলো আমরা মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে এখানে আমাদের স্থূল সংকেত আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের স্থূল সংকেত হবে C1 এবং H1, যেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এখন আমাদের এখান থেকে আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা আণবিক সংকেত বের করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে স্থূল সংকেতের ভর, সেটি আণবিক সংকেতের ভরের n গুণ হয়। অর্থাৎ আমরা একটি সূত্র দেখেছিলাম, n ইকুয়াল টু যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এখানে আমাদের স্থূল সংকেতের ভর কত? এখানে আমাদের কার্বনের ভর 12 প্লাস হাইড্রোজেনের ভর 1, অর্থাৎ আমাদের স্থূল সংকেতের ভর হচ্ছে 13। এবং আমাদের যৌগের আণবিক ভর আমাদের দেওয়া ছিল, তোমরা একটু প্রশ্ন দিতে পারো, যৌগের আণবিক ভর আমাদের দেওয়া ছিল 78। তো এখানে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। এখানে মানগুলো বসালে আমরা পাবো 78 ডিভাইডেড বাই 13, অর্থাৎ n ইকুয়াল টু আসবে 6। অর্থাৎ এখানে আমাদের যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে আমরা আগে দেখে এসেছিলাম যে CnHn, এখানে এখানে সংকেতগুলোর নিচে গুণ আকারে সংখ্যাগুলো যায়। তো এখানে আমাদের ক্ষেত্রে হবে n এর মান যেহেতু 6, তার মানে আমাদের আণবিক সংকেত হবে C6H6 আণবিক সংকেত এটি। আজকে আমাদের এতটুকুই ছিল। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমার অনেক সহজ করে বোঝানোর আসলে ইচ্ছা ছিল, বেসিক থেকে বোঝানোর ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমি আরও জিনিসটা হয়তো কমপ্লেক্স করে ফেলছি, বা আমি জানি না আসলে কীভাবে পড়িয়েছি। তো আমার সামনে পরবর্তীতে আরও ক্লাসগুলো নেওয়ার ইচ্ছা আছে। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখে সামান্য হলেও উপকৃত হবে এবং সামনের ক্লাসগুলোও দেখতে পারো। আমার পরামর্শ থাকবে, একটা অধ্যায় শুরু করলে সেটা সুন্দরভাবে শেষ করার, এবং পরবর্তীতে যাতে তোমার এই অধ্যায় আরেকবার শুরু করতে না হয়। অর্থাৎ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।